পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে খাল খনন কর্মসূচি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিলেট রেলপথকে ডাবল লেনে উন্নীতের পরিকল্পনা। হাম নিয়ে রাজশাহী ময়মনসিংহে 41 শিশু ভর্তি, রোগটি আবারও মাথাচাড়া দেওয়ায় জনমনে উদ্বেগ, জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনার তাগিদ। দাম বৃদ্ধির পরও বাজারে সয়াবিন তেলের ঘাটতি, ডিলার পর্যায়ে কারসাজির অভিযোগ, সংকট কাটাতে স্থানীয় উৎপাদন বাড়ানোর পরামর্শ। এবং হুমকি বন্ধ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান, তেহরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, কড়া বার্তা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ঢাকা সিলেট রেলপথকে ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট সিটি কর্পোরেশনে নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্পের ভিত্তি স্থাপন শেষে সুধীর সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকার প্রধান জানান, প্রকল্পটির কাজ শেষ হলে সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না। পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেলেন তারেক রহমান। সকাল 10টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শুরুতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারত করেন সরকার প্রধান। এরপর সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর সেখানে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রকল্পটির কাজ শেষ হলে সিলেটে জলাবদ্ধতা সমস্যা দূর হবে। এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। ঢাকা সিলেট রেল লাইন প্রকল্প নিয়ে সুখবর দেন সরকার প্রধান। এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দেশে ইউরোপ লন্ডনের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যে দেশগুলো উন্নত তারা দেখছে যে স্বাস্থ্যসেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সবকিছু বেশ ব্যয়বহুল। কাজে আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। এদিকে বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন এবং জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7টায় তার বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, প্রধানমন্ত্রী কর্মসূচির নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আজ সকালে 10টার ফ্লাইটে কিন্তু প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জুবাইদুর রহমানকে সাথে নিয়ে সঙ্গে সাথে তিনি তার বিমানটি অবতরণ করার পরই সাথে সাথে কিন্তু পূর্ণভূমি শাহজালাল মুজরুদ্দিন আমিনুর রহমতুল্লাহ মাজার জিয়ারত করে তিনি কিন্তু বহুল পরিচিত সিলেটের চাঁদনীঘাট আলী আমজাদের গড়ির সামনে কিন্তু তিনি এখানে সিটি কর্পোরেশনের একটি প্রকল্প, যেখানে কিন্তু আপনি জানেন পিছনে যদি তাকাই যে 22 সাল থেকে কিন্তু সিলেটবাসী কিন্তু বন্যার কারণে বিভিন্নভাবে কিন্তু হয়রানি হয়েছে এবং বহু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় কিন্তু একটি ভিত্তিপ্রস্তর হয়েছে প্রায় 4,500 কোটি টাকার উপরে এই ভিত্তিপ্রস্তরের অবকাঠামো। তো এই বিষয়টি যখন উদ্বোধন করার পর এসে
সুরি সমাবেশ করে সুরি সমাবেশে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সিলেট বাসী করবেন, যেখানে কিন্তু সিলেট বাসী অনেক উল্লেখিত সিলেটটাকে একটা যে সহজ পথে প্রায় ৫০ না লাগে, এই সহজ পথে কিন্তু কত তাড়াতাড়ি তাদের কাজটি হবে আমি সেই ব্যাপারে কিন্তু তিনি সিলেট বাসী জানতে চান। তার পাশাপাশি এখানে কিন্তু এই রেলপথ নিয়েও উল্লেখ করি। এই মুহূর্তে হয়েছেন যে কৃষ্ণা নদীর যেখানে কিন্তু প্রায় ৪৯ বছর আগে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এখানে খনন করতেন, এখানে কিন্তু এই বাঁশা নদী খননের কাজে কিন্তু কিছুক্ষণের ভিতর উদ্বোধন করবেন। আসলে আমার কাছে যে তথ্যটি রয়েছে কিন্তু বাঁশা নদী খননের পর কিন্তু আরেকটি বিশেষ প্রকল্প যে নতুন করে স্কুল আপাতত বাংলাদেশ থেকে যেভাবে কিন্তু নতুন নতুন খেলোয়াড় প্রতিটা ছেলেপেলে বাহিরে সেই লোকগুলো বের করার জন্য জেলা স্টেডিয়ামে নতুন করে উদ্বোধন করবেন। এরপর যে প্রোগ্রামটি রয়েছে সিলেটের স্থানীয় লোকদেরকে নিয়ে তিনি শিল্পকলা একাডেমিতে কিন্তু প্রোগ্রাম করবেন। এরই মাধ্যমে সর্বশেষ যেমনটি আমি বলতে পারছি সিলেটবাসী কিন্তু অধিক আগ্রহে আছে যে যদিও কিন্তু ২.৫ মাস আগে তিনি এসেছিলেন দলের সিনিয়র হিসাবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এসে এখন কেউ কেউ বলতেছে সিলেটের জামাতা সিলেটের দোলাভাই, সিলেটের জামাতা সিলেটের দোলাভাই তারা কিন্তু তারা অবহেলিত সিলেটবাসী তাদের অধিক আগ্রহের জন্য প্রকল্পগুলি বাস্তবায়ন। এই ছিল আমার কাছ থেকে সিলেটের প্রধানমন্ত্রী আগমনের সর্বশেষ তথ্য। শিপার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানানো হয় রিটার্নিং কার্যালয়ের পক্ষ থেকে। এদিকে এনসিপির অপর প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে এখনও আদালতের সিদ্ধান্ত পায়নি কমিশন। আসলে এখনো পর্যন্ত যেহেতু বেশ কিছু কাজ বাকি, গ্যাজেট হয়নি এবং গেজেট প্রকাশিত হলে তারপর শপথের বিষয়টা আসবে। সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গে নতুন করে ভর্তি হয়েছে ২১ শিশু। সব মিলিয়ে বর্তমানে ওই হাসপাতালে ৮৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা ৫৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান। শিশুর মুখে হাসি মানে এক টুকরো নিরাপদ পৃথিবী, কিন্তু সেই পৃথিবীতেই নীরবে ছড়িয়ে পড়ছে পুরনো আতঙ্ক হাম। একসময় প্রায় নিয়ন্ত্রণে চলে আসা এই রোগটি আবারও মাথাচাড়া দেওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগটিতে চলতি বছরের মৃতের সংখ্যা গত ২ দশকের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে হামের মৃত্যুর হার ছিল ১০ লাখে ১ জন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৮%। এমন অবস্থায় হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। টঙ্গী থেকে আসা ১ বছরের আনহার হঠাৎ জ্বর, শরীর জুড়ে লালচে দানা, চোখ লাল আর কাশির মতো উপসর্গ নিয়ে গত ১ সপ্তাহ থেকে ভর্তি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন মা সাথী বেগম। ৫-৬ দিন বড় ওষুধ খাওয়াইছি কিন্তু ওষুধে কোনো কাম হয় নাই। তারপর আবার ডাক্তারের কাছে গেলাম, 4টা পরীক্ষা দিছে। পরে ওগুলো ডাক্তার দেখালাম, পরে বললো যে হাম রোগ হয়েছে, আমরা এই জায়গায় পাঠাইতে। কাশিটা আর জ্বরটা একদমই ছাড়তেছে না, এখন আবার শ্বাসকষ্ট বাইরে যাইতেছে। এমন গল্প এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। শহর থেকে গ্রাম অসংখ্য পরিবার এই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য জ্বর আর শরীরে লাল দানা দিয়ে শুরু হলেও সময় মতো চিকিৎসা না পেলে মারাত্মক রূপ নিচ্ছে হাম। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। ৫-৬ দিন ধরে জ্বর ছিল, তারপর ঠান্ডা কাশি ছিল, পরে আস্তে আস্তে দেখি পায়খানা করে, কিছু খাওয়াইলে বমি করে। জ্বর ১০৪,
3 এরকম জ্বর থাকে, পরে নিয়ে গেছিলাম মেডিকেল, ফরিদপুর ঢাকা করছে, রেফার করছে। 4 দিনের মাথায় ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে তারপর দিনে র্যাশ হয়ে পুরো শরীর ভরে গেছে। গত 1.5 মাসে নিশ্চিত হামে 49 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও 231 জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে প্রায় 23,000 শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ডিএনসিসি হাসপাতালে মারা যাওয়া 66 শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি 3 জনে 1 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির 24 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে 40%। যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে তাদের বেশিরভাগ বাচ্চাই আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে, এবং বেশিরভাগ বাচ্চা 50 to 60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনের মধ্যেই মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে টিকাদানের ঘাটতি, সচেতনতার অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাদা চোখে বোঝা যায় যে টিকার ঘাটতি ছিল এবং টিকা দেওয়ারও ঘাটতি ছিল। জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্য উন্নয়নের দিকে কোনো নজর নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে পিরামিডের মতো বিকেন্দ্রীকৃত করা উচিত। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি সংখ্যায় থাকবে, সেকেন্ডারি তার চেয়ে কম, এবং বিশেষায়িত হাসপাতাল সবচেয়ে কম থাকবে। একজন শিশুর সুস্থতা শুধু তার নিজের নয়, পরিবারের স্বস্তি, সমাজে নিরাপত্তা। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতার। একটা সময় যে হাম দেশ জুড়ে নিয়ন্ত্রণে ছিল, সেই হামই এখন উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রামক হলেও সময় মতো টিকা নিলে এটি পুরোপুরি প্রতিরোধ সম্ভব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। অতিরিক্ত দামের পাশাপাশি সরবরাহ ঘাটতিতে দিশেহারা ক্রেতা। এই অবস্থার জন্য ডিলারদের সিন্ডিকেটকে দোষছেন ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীরা। কৃষি গবেষকরা বলেন, আমদানি নির্ভর এই পণ্যটি গুটি কয়েক ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করায় সংকট কাটছে না। তাই দেশীয় তেলবীজের উৎপাদন বাড়িয়ে সরিষা, সূর্যমুখী ও পেরিলা তেল বাজারজাতকরণের তাগিদ দেন তারা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন, যার 90% আমদানি নির্ভর। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গেল বছরের একই সময়ে যেখানে আমদানির পরিমাণ ছিল 4,48,000 টন, সেখানে চলতি বছর তা নেমে এসেছে 2,61,000 টনে। অর্থাৎ 1 বছরের ব্যবধানে আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে আমদানি কমে যাওয়ার এই তথ্যের সঙ্গে একমত নয় খুচরা ব্যবসায়ীরা। তারা সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন। মেঘনা সিটি এরা মানে 3-4টা লোকে বানিয়ে তেলটা নিয়ন্ত্রণ করে। এই এরা নিয়ন্ত্রণ করার মানে এক কথাই এখন শুনতে হয়, এরা এখন যা কয় তাই শুনতে হয়। এই সংকটটা তৈরি করা হয় তাদের থেকে। তারা চায় যে দামটা বাড়ুক, বাজারে সংকট, কৃত্রিম সংকট হোক, এই জন্য মানে তারা চায় যে দামটা বাড়ুক। ক্রেতারা বলছেন, গেল রমজান ঈদের আগ থেকেই বাজারে সয়াবিন তেলের সরবরাহের ঘাটতি ছিল। সামনে কোরবানির ঈদ, কিন্তু এখনো কাটেনি সংকট। কোথাও কোনো সামঞ্জস্য নাই। এটা তো তাদের রেসপন্সিবিলিটি। আমি যদি পাইকারি মূল্যে দাম বাড়াই, তাহলে খুচরাতে কত হবে সেটা তারা অ্যাডজাস্ট করবে না, এবং সেইভাবে তো ক্রেতা কিনবে। এই দায়িত্ব সেগুলো নাই, দায়িত্ব একটাই বাড়িয়ে দেওয়া, এরপরে ফলো আপ নাই আর কিছু। এই মন্ত্রণালয় যখন আলাদা না হবে, সিন্ডিকেট না ভাঙতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুতেই আমরা এই বাজার স্থিতিশীল থাকবে না। দেশে সয়াবিনের বিকল্প হতে পারে সরিষা। শুধু চরাঞ্চলেই নয়, পুরো জেলায় সরিষার আবাদ বেড়েছে। আর ভোজ্য তেলের চাহিদা পূরণে অনেক সম্ভাবনা সূর্যমুখী। খরচ কম হওয়ায় সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। পেরিলা বাংলাদেশে অভিযোজিত একটি নতুন ভোজ্য তেল ফসল। এ ফসলেরও রয়েছে অপার সম্ভাবনা। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে তেল ফসল আবাদ বাড়ানোর পক্ষে মত দেন কৃষিবিদরা। সরিষা, তিল, তিসি, সূর্যমুখী এবং হচ্ছে পেরিলা তেল। পেরিলা তেলের খুবই সুবিধা হলো, যেই সময়ে বৃষ্টির কারণে অন্য ফসল উৎপাদন হয় না, সেই সময়ে পেরিলা তেল উৎপাদন করা যায়। তাহলে দেখা যায় বাংলাদেশের যে পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে সয়াবিন, সেটা পুরোটাই কিন্তু আমরা উৎপাদন করতে পারি, শুধু প্ল্যান করে সরকার যদি উদ্যোগ নেয়। সয়াবিন পুরোপুরি আমদানি নির্ভর হয়, গুটি কয়েক ব্যবসায়ী সিন্ডিকেট এটি নিয়ন্ত্রণের সুযোগ পায় বলেই মনে করেন এই গবেষক। আমরা সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারছি না, এটি হচ্ছে সমস্যা। এই সিন্ডিকেট যদি ভাঙতে হয়, আমাদের দেশীয় তেল বাড়াতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ছিনতাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী পোশাকে ডাকাতি প্রস্তুতিকালে রাজধানীর ড্যামরা এলাকা হতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া 2 সেট হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামুনিশন, মাইক্রোবাস, র্যাবের কোটি ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড্যামরা থানাধীন আমান মার্কেট মেহেন্দিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতকালে একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য মোহাম্মদ আলামিন ওরফে মোটা আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল 11টায় মেহেন্দিপুর বাজার হতে প্রায় 800 মিটার দূরবর্তী হাজি সিএনজি পাম্প এলাকা হতে তার সহযোগী চালক মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। রূপপুর থেকে রূপান্তর গল্পের পেছনে ছিল নানামাত্রিক চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে 33তম পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার সেই ইতিহাস তুলে ধরলেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার পরিচালক অ্যালেক্সি লিকাচেভ। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার। তবে এই যাত্রাটি একদিনে শুরু হয়নি। দেশের পরমাণু ইতিহাস বেশ পুরনো। 1995 সালে নেয়া বেগম খালেদা জিয়া সরকারের পরমাণু নীতির কথা স্মরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। প্রমত্তা পদ্মা, যার স্রোতে মিশে আছে হাজার বছরের বাঙালির মহাকাব্য, সেই বহমান পদ্মার তটরেখায় প্রচণ্ড শক্তির আবাহন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উজ্জীবিত এক বৈজ্ঞানিক বাস্তবতা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনে শুরু হয়েছে জ্বালানি লোডিং। ডক্টর শওকত আকবরের ভাষায় এটি কেবল একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক রূপান্তর। কিস ট্রান্সফরমেশন, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কনস্ট্রাকশন ফোকাসড। বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে 2-1টা স্টেপ আছে। অতিমারী কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা কোনো বাধাই থামাতে পারেনি এই অগ্রযাত্রা। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি 3+ জেনারেশনের এই VVER 1200 রিয়্যাক্টরে দুর্ঘটনার সম্ভাবনা নেই। ফুকুশিমা পরবর্তী বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এখানে যুক্ত হয়েছে কোর ক্যাচারের মতো রক্ষা কবচ। সিকিউরিটি ইন এনি ডাইমেনশন, সেফগার্ডিং অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইন এনি ডাইমেনশন, তাকে নিশ্চিত করার জন্য যাহা করণীয়, সেই সকল করণীয় যে সকল সংস্থার মাধ্যমে প্রতিপালন করা, তাদেরকেও অ্যাক্টিভ করেছে, তাদেরকেও সক্ষম করেছেন। রূপপুরের এই মহাযজ্ঞ বদলে দিয়েছে স্থানীয় আর্থসামাজিক মানচিত্রকে। এককালের নিভৃত জনপদ এখন আন্তর্জাতিক কর্মব্যস্ততায় মুখর। নির্মাণে ব্যবহার হয়েছে পূর্ণাঙ্গ পারমাণবিক ইকোসিস্টেম, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা সবই নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে এগিয়ে চলছে। রুশ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং কার্যকর পারস্পরিক সহযোগিতায় গড়ে তোলা নির্ভরযোগ্য অবকাঠামোর ফলে প্রকল্পটি সফলতার পথে এগিয়েছে। আমাদের বিশাল যৌথ দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রথম ইউনিট চালুর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। 30 দিনের মধ্যেই অর্জিত হবে ফার্স্ট ক্রিটিক্যালিটি। শুরু হবে পারমাণবিক চেন রিয়াকশন। ধাপে ধাপে গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। মিথ্যে অপপ্রচারের মেঘ সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও আশ্বস্ত করছে এটি হবে শতভাগ নিরাপদ, টেকসই এবং আগামী শিল্পায়িত বাংলাদেশের প্রাণশক্তি। তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, জরুরি প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভোরের কুয়াশা যেমন সূর্যালোকে মিলিয়ে যায়, রূপপুরের এই অগ্রযাত্রা তেমনি দূর করবে অন্ধকার। প্রযুক্তিমন্ত্রী তুলে ধরেন পরমাণু যাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট, স্মরণ করেন খালেদা জিয়ার পরমাণু দূরদর্শিতা। 7 মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় এই প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। পদ্মাপাড়ের এই রূপান্তর কেবল আলোর ঝলকানি নয়, এটি এক আধুনিক ও সমৃদ্ধ আগামীর অক্ষয় দলিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পদ্মাপাড়ের জনপদ। পাশ দিয়ে বয়ে চলা পদ্মাই এই প্রকল্পের কুলিং সিস্টেমের বড় উৎস। একদিকে পদ্মার জলধারা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে এই রূপপুরই দেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় উৎস। আর এর মধ্য দিয়েই রূপপুর থেকে রূপান্তরের বাস্তবতার গল্প চূড়ান্ত রূপ নিল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, পাবনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র হুমকি দেয়া বন্ধ করলে তবেই আলোচনায় বসতে আগ্রহী ইরান, এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অচলাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে নতুন প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুদ্ধ উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান। যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি ও হুমকির ভাষা বন্ধ করলে তবেই আলোচনায় বসতে আগ্রহী ইরান, এমনটাই জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ইরানের নতুন প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে বলে কংগ্রেসকে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা মানতে বাধ্য নন তিনি। ইরান যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়ার মধ্যেই কিউবাকে যে কোনো সময় দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বিশাল একটি বিমানবাহী রণতরী কিউবা উপকূলে মোতায়েন করা হবে, যাতে দ্বীপরাষ্ট্রটি নতি স্বীকার করতে বাধ্য হয়। And Cuba's next, by the way, but pretend I didn't say that, please. Pretend I didn't say that. Please, please. প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ভারী বৃষ্টি আর শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষক। বৃষ্টিতে হাওর এলাকায় জমি পানিতে তলিয়ে গেছে। সেই সাথে শ্রমিক সংকটে ফসল ঘরে তুলতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ফলে এবার লাভের চেয়ে লোকসানের শঙ্কা তাদের চোখে মুখে। লোকসান পোষাতে এবছর ধানের ন্যায্য মূল্য চান তারা। সানু মিয়া ও কুলেন্দু শেখর দাসের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদা আক্তার। হবিগঞ্জের নিচু এলাকায় বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিপাতে নিমজ্জিত হয় উপজেলার বানিয়াচং, আজমিরগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই। ফলে উপজেলার ৩০০ হেক্টরের উপরে জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে যায়। হাওরে জলবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন কাজে আসছে না। ভারী বৃষ্টিপাত, সেই সাথে বন্যার আশঙ্কা আর শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা থাকলেও তা ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। জমিতে পানি, প্রচুর পরিমাণ পানি আছে, কালা পোকা আছে, আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। রিজিওনাল প্রাইজে তাদের উপজেলা ইউনো কিছু অফিসের মাধ্যমে তারা এটা সেটেল করা আছে, মূল্য চার্জ করে তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ইউনো মধ্যে আমাদের নির্দেশ দেওয়া আছে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও উজানের পানিতে আগাম বন্যার পূর্বাভাসে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। খুব কষ্ট হয়েছে, লেবার নাই, হারভেস্টার নাই, আর পানি বাড়তেছে, আমাদের অবস্থা ভালো না। আগাম বন্যার বিষয়টি অবগত করে দ্রুত হাওরের পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান প্রকৌশলী কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে একটা আগাম বন্যার আশঙ্কা আছে, এবং আগাম বন্যা হলে তাহলে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত শ্রমিক না পেলেও সকলের সাথে সমন্বয় করে ধান কাটার কথা জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নির্দেশনা দিচ্ছি, ৮০ ধান পাকলে কৃষকরা যাতে দ্রুত ধান কেটে নেয়। ধান কর্তনটাকে একটা সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি, যাতে কৃষকরা সহজে নির্বিঘ্নে তাদের ধান তুলতে পারে। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১,২৩,৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আইসিসির বার্ষিক হালনাগাদ নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত হালনাগাদে মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর আগের ২ বছরের ফলাফল ধরা হয়েছে ৫০% হিসেবে। নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৭ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, আর ৮ নম্বরে চলে যাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট
৭২,163 পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে খাল খনন কর্মসূচি নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা সিলেট রেলপথকে ডাবল লেনে উন্নীতের পরিকল্পনা। হাম নিয়ে রাজশাহী ময়মনসিংহে 41 শিশু ভর্তি, রোগটি আবারও মাথাচাড়া দেওয়ায় জনমনে উদ্বেগ, জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনার তাগিদ। দাম বৃদ্ধির পরও বাজারে সয়াবিন তেলের ঘাটতি, ডিলার পর্যায়ে কারসাজির অভিযোগ, সংকট কাটাতে স্থানীয় উৎপাদন বাড়ানোর পরামর্শ। এবং হুমকি বন্ধ করলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান, তেহরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, কড়া বার্তা ট্রাম্পের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।